তারপরও তো ৩,০০০ টাকা খরচ হওয়ার থেকে ৫০০ টাকা দিয়ে সব কিছু হয়ে গেল, ভালো হলো না? এখন তোমাদেরকে বলি কীভাবে কী হলো, মানে কীভাবে এই চুলাটা ঠিক হলো বাবুর আব্বু। আমার প্রিয় আপুরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসে ওরা সবসময় কমেন্টস করে, কিন্তু সবাই কমেন্টস করে না, চুপ করে বসে থাকে। রান্নাবান্নার কাজ করতে হয় ধীর সুস্থে, ঠান্ডা মাথায়। এভাবে করে তো রান্নাবান্নার কাজ করা যায় না। এই হচ্ছে জীবন, এভাবে করেই সংসার চালাচ্ছি। যে যেমন তার সাথে সেরকম আচরণ করতে হয়। নরম হলে চলবে না, নরম হলে আরও বেশি পেয়ে বসবে। এই ৮ বছরের সংসার জীবনে আমি অন্তত এটুকু বুঝেছি যে সহজ কথায় সহজ বুদ্ধিতে কোনো কাজ হয় না। লক্ষ্মী মেয়ে, কেউ না কেন? এই দেখো সকেটটা ঠিক করে নিয়ে আসছে বাবুর আব্বু। এমনি এমনি আনেনি, অনেক কাঠঠোকরা পোহাতে হয়েছে এটার জন্য। শুধু কি সকেট ঠিক করেছে, মেন সুইচ বোর্ডটাও ঠিক করে দিয়েছে, ওটা চেঞ্জ করে দিয়েছে। এই দেখো এখানে নতুন একটা সুইচ বোর্ড লাগিয়ে দিয়েছে। এইটার দাম নিচ্ছি ৩০০ টাকা, আর এই সকেটটার দাম নিচ্ছি ৫০ টাকা। তো ৩৫০ টাকা দিয়ে সব কিছু হয়ে গেল। ওহো, যে লাগিয়ে দিয়েছে ওকে ১০০ টাকা দেওয়া লেগেছিল। তারপরও তো ৩,০০০ টাকা খরচ হওয়ার থেকে ৫০০ টাকা দিয়ে সব কিছু হয়ে গেল, ভালো হলো না? আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল ১১টা বাজে। রুটি বানানোর জন্য কাই গুলিয়ে নিচ্ছি। কি ভাবতেছো আমি কেন রুটি বানাচ্ছি? আসলে আমি রুটি বানাতাম না, রুটি বানাচ্ছি টেস্ট করার জন্য যে আমি খেতে পারি কি না। আসলে আমি তো পরোটা খাই, তো পরোটা খেতে আমার অনেক কষ্ট হয়, দাঁতে ব্যথা করে। তো ঠিক করেছি চা বানিয়ে চায়ে চুবিয়ে চুবিয়ে পরোটা দিয়ে খাবো। তো চায়ে চুবিয়ে পরোটা দিয়ে খেলে হয়তো বা আমি খেতে পারবো, আমি শিওর না। তো সেটা টেস্ট করার জন্য রুটি বানাচ্ছি। বাবুরাবু জানে না যে আমি রুটি বানাচ্ছি। বাবুরাবু আটা কিনে দিয়েছিল, আমি বলেছিলাম যে আমি রুটি বানাবো না, তুমি যদি আমাকে দাঁতের ডাক্তার না দেখাও তাহলে আমি তোমাকে রুটি বানিয়ে খাওয়াবো না। তো ওই আটা ছিল, উনি অফিস চলে গিয়েছে, আর এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। উনি জানে আমি বাচ্চাদেরকে লুডুস খাওয়াবো, লুডুস আসে বাচ্চাদেরকে দিব, তবে আমি পরোটা খাবো। আর সায়রা বসে পরোটা খাবে, তো ওকে পরোটা দিব। জায়া নুডলস খাবে, সাদা লুডুস খাবে। যদি না একটু পরোটা খাবে আর ওকে খিচুড়ি খাইয়ে দিব। এই দেখো মাত্র ৩টে পরোটা বানাচ্ছি, ২টা আমার জন্য আর একটা সায়রার জন্য। সায়রা পরোটা খেতে খুব পছন্দ করে। যখন আমি পরোটা বানিয়ে খাই তখন বলে আম্মু আমি পরোটা খাবো, আমার কাছ থেকে ভাগ চায়। সবসময় আসলে পরোটা বানিয়ে দেওয়া হয় না ওদেরকে, অনেক সময় টাইম থাকে না, যখন সময় থাকে তখন বানিয়ে দেই, আর যখন সময় থাকে না তখন রুটি বানিয়ে দেই। এখন তোমাদেরকে বলি কীভাবে কী হলো, মানে কীভাবে এই চুলাটা ঠিক হলো বাবুর আব্বু। সেদিন তো বাইরে খাবার খেয়ে দিনটা চলে গেল। তারপরের দিনের কোনো গ্যাস নেই, মানে কি রান্না করব কি বানাবো, কোনো গ্যাস নেই। তো বাবুরাবু না খেয়ে অফিস চলে গিয়েছিল। তো উনি অফিস যাওয়ার পরে আমাকে ফোন দিল, বাচ্চারা কি খেয়েছে? আমি বললাম না তো ওরা খায়নি। কেন খায়নি? তখন আমি বললাম গ্যাস নেই। এই কথা শুনে তো ওনার মাথা গরম হয়ে গিয়েছে। হ্যাঁ গ্যাস নেই, তুমি কিছু করলে না কেন? তুমি কেন রাত্রেবেলা কিছু করলে না? আমি বলতেছি আমি কীভাবে করবো, রাত্রেবেলা ঘুমাচ্ছি তো ৩টা বাজে। তো ৩টা বাজে ঘুমালে তখন আর কীভাবে কী করব। আর তখন যদি নাস্তা বানাতে যাই তাহলে তো সকাল হয়ে যাবে। সকাল হলে তো আর আমি ঘুমাতে পারবো না, বাচ্চারা তো ঘুম থেকে উঠে যায়। তো আমার কি ঘুমানোর দরকার নেই? আমি কি ঘুমাতে পারবো না? তোমাকে কতবার বলেছি যে তুমি চুলা ঠিক করে দাও, বা তুমি একটা সিলিন্ডার গ্যাস কিনে দাও, তুমি তো সেটাও করতেছো না। তাহলে তুমি যদি কষ্ট না করো আমি কেন কষ্ট করব? তোমার তো কোনো ঠেকা নেই। সন্তান কি শুধু আমার একার, তোমার না? শুধু আমিই করে যাব, তুমি করবা না? আমি আমার পক্ষ থেকে সবারও চেষ্টা করতেছি, তুমি কি করতেছো? তোমার কাজ তুমি করো। তারপরে আরও ২বার ফোন দিয়েছে, সেই একই জবাব, বাচ্চারা কিছু খায়নি। ওনার তো মাথা গরম হয়ে গিয়েছে, কী ব্যাপার সকাল থেকে আমার বাচ্চারা না খেয়ে আসে। বাচ্চারা তো এমনিতে সকালবেলা খায় না, ওরা খেতে খেতে ১টা ২টা বেজে যায়, ৩টাও বেজে যায় অনেক সময়। ওরা ঘুম থেকে উঠে ১টা বাজে, এখন তো যায় না পরীক্ষা শেষ, তো দেখা গেলো যে ওরা ঘুমিয়ে থাকে, রাতেরবেলা দেরি করে ঘুমায়, তো ওর তো দেরি হয়ে যায়। তো এগুলো তো আর বাবুরাবু জানেন না। তো উনি তো টেনশনে শেষ, উনি কী করবে না করবে। পরে উনি অফিস থেকে চলে এসেছে খাবার নিয়ে, বুঝছো? উনি মনে করো যে ৩ প্যাকেট খিচুড়ি নিয়ে এসেছে, বুঝছো? তো ওই খিচুড়িগুলা বাচ্চাদেরকে দিলাম, ওরা খেয়ে নিল। এদিকে আমি না খাওয়া, আমি কিছুই খেতে পারিনি। খিদায় আমার অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিল। আমি মনে করো যে বাচ্চাদের ওখান থেকে একটু খিচুড়ি খেয়েছিলাম, তারপরে মনে করো যে মুড়ি খেয়েছিলাম আচার দিয়ে। মুড়ি কী দিয়ে খাবো, কিছুই নাই। তো এই কারণে একটু আচার দিয়ে মেখে মুড়ি খেয়েছিলাম, মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল। মুড়িও ঠিকভাবে খেতে পারছিলাম না, খেতে অনেক কষ্ট হচ্ছিল। আমার তো দাঁতে ব্যথা, আমি তো ভারী করে জিনিস চিবিয়ে খেতে পারি না, খুব কষ্ট হয় আমার। তো অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমার।
তো মুড়ি খাওয়ার পরে আমার ইচ্ছা হলো একটু চা খাবো। এখন চা খাবো কীভাবে? গ্যাস তো নেই। মানে চা খাওয়ার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো সকালবেলা একবার চা খাই বেশি করে। আর সারাদিন চা খাই না। সেটা তো খাওয়া হয়নি। তো এখন কি করব? এদিকে আমি ভাবতেছিলাম যে আমি একটা পানি গরম করার জন্য কেটলি কিনে নিয়ে আসি। আমার কাছে তো টাকা আছে যেটা আমি জমিয়েছিলাম রাইস কুকার কেনার জন্য। কিন্তু এখন তো পারতেছি না। এখন তো মনে হচ্ছে কেটলি কিনতেই হবে। আসলে কেটলি আমি ইচ্ছা করে কিনিনি। কারণ আমার তো দরকার নেই কেটলি। যদি না লাগে তাহলে কেন কিনবো? কারণ আমার গ্যাসের চুলা আছে, আবার ইটের চুলা আছে। ইটের চুলা থাকলে তো আর কেটলি লাগে না। এই কারণে কেটলি কখনো কেনা হয়নি। আগে পানি গরম করার মেশিন ছিল, ওটা দিয়ে চালিয়েছিলাম। কিন্তু এটা কয়েক মাস আগে নষ্ট হয়ে গিয়েছিল। আমি শুনেছিলাম গরম পানি কেটলিতে নাকি চা বানিয়ে খাওয়া যায়। তো ভাবলাম আমি একটা কেটলি কিনে নিয়ে আসি, ওখানে চা বানিয়ে খাবো। বাবুরাবু কবে মেশিন ঠিক করবে না করবে, আবার তো আমি গরম পানি খাই, গরম পানিও নাই। আমি আবার গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে পানি খাই, তো সেটাও ছিল না। এই কারণে কেটলি কেনাটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছিল। তারপর হঠাৎ করে ভাবলাম আমি যখন বের হচ্ছি তাহলে একটা কাজ করি, এই চুলাটা নিয়ে যাই, এই চুলাটা ঠিক করে নিয়ে আসি। যে টাকা দিয়ে আমি কেটলি কিনবো সেই টাকা দিয়ে আমি চুলা ঠিক করে নিয়ে আসি, তাহলে আমার কেটলি কিনতে হবে না। যদি চুলা ঠিক করতে বেশি টাকা লাগে তাহলে ঠিক করাবো না, কেটলি কিনে নিব। তো তখন বের হব, হঠাৎ করে মনে হলো বাবুরাবুকে কথাটা বলি। কারণ আমি যদি চুলা ঠিক করে নিয়ে আসি, তখন যদি বাবুরাবু আমাকে টাকা পয়সা না দেয়, এমনিতেই তো আমার কাছে টাকা নেই, আমি টাকা জমিয়েছি রাইস কুকার কেনার জন্য। এই টাকাটা খরচ করে ফেললে আমি কিভাবে আবার পরে রাইস কুকার কিনবো? এখন তো স্কুলেও যাওয়া হচ্ছে না যে আমি টাকা জমাবো। তো এসব কিছু চিন্তাভাবনা করে আমি ওনাকে ফোন দিয়েছিলাম। কেটলি কেনার কথা কিছু বলিনি, উনি তো জানে যে আমার কাছে টাকা নেই। শুধু বলেছিলাম যে আমি চুলাটা নিয়ে যাই, এটা আমি ঠিক করতে দিয়ে আসি। কত লাগে তোমাকে বলবো, তুমি পরে টাকা দিয়ে চুলাটা নিয়ে আসবে। এই কথাটা শুনে তো উনি রেগে ফায়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি কেন যাবা চুলা নিয়ে? তোমার কী দরকার চুলা নিয়ে যাওয়ার? তুমি কিছু জানো নাকি? তুমি কোথায় নিয়ে যাও চুলা? কী ঠিক করবে না ঠিক করবে তুমি কিছু বুঝবে নাকি? আমি নিয়ে যাবো, তোমাকে যাওয়া লাগবে না। তখন আমি বললাম তুমি তো যাও না, তুমি তো চুলা ঠিক করে নিয়ে আসো না, আবার তুমি সিলিন্ডার গ্যাসও নিয়ে আসো না, তোমার জন্য কি আমার নাকে বসে থাকবো নাকি? এটা শোনার পর বলতেছে ঠিক আছে আমি চুলা ঠিক করে নিয়ে আসবো, কালকে আমার বন্ধ আছে, কালকে রবিবার, কালকে আমি চুলা ঠিক করে নিয়ে আসবো, তোমাকে বাসা থেকে বের হতে হবে না। তখন আমি বললাম ঠিক আছে, কালকে যদি তুমি ঠিক করো তো করলা, আর যদি তুমি না ঠিক করো তাহলে পরশু দিন আমি শিওর ঠিক করতে দিয়ে আসবো, তোমার কথা আমি আর শুনবো না। উনি বলল ঠিক আছে। তো আমি এখন কি করব? আমি তো ভেবেছিলাম যে আমি কেটলি কিনবো, কেটলি কিনে এনে চা খাবো। তো ভাবলাম ঠিক আছে, একদিনেরই তো ব্যাপার, তো একদিন দেখি, কালকে রবিবার, কালকে যদি উনি ঠিক করে দেয় তাহলে আমার আর কেটলি কেনার কোনো দরকার নাই, আমি অপেক্ষা করি। এইদিকে চা খেতে খুব ইচ্ছা করতেছিল, তো আমি বাসা থেকে বের হলাম। ভাবলাম একটু চা কিনে নিয়ে আসি, বাসায় বসে চা খাবো। তো একটা দোকানে প্রায় সময় কিছু বাকি নেওয়া হয়, ওই জায়ান যখন স্কুলে যায় তখন ওই দোকান থেকে কলা, কেক, বিস্কুট, কোক, মানে যা লাগে হাগা পাতলা সেগুলো নিয়ে নেই। তো ওই দোকান থেকে আমি ১ কেটলি চা নিয়েছিলাম বাকি। আর কিছু খাবার নিয়েছিলাম বাচ্চাদের জন্য, এই পাউরুটি, কেক, বালুশাই, মিষ্টি এগুলো নিয়েছিলাম। হিসাব করে নিয়েছিলাম। জুদেনের জন্য কলা নিয়েছিলাম, সাবার জন্য কেক নিয়েছিলাম, আর জায়ান সারা এবং আমার জন্য বালুশাই নিয়েছিলাম, আর ১ কেটলি চা নিয়েছিলাম। চা, ১ কেটলি চা, হায় রে! এই ১ কেটলি চা আমার এই ছোট কাচের কাপের ১ কাপ চা হবে। তো সেটার দাম নিয়েছিল ৳৩০। আমি আমার ছোট চায়ের কাপের ২ কাপ চা খাই। তার মানে আমি প্রতিদিন ৳৬০ চা খাই। তাও তো মনে করো ওই কাপটা সম্পূর্ণ ভরেনি। তো আমি যখন চা খাবো তখন তোমরা ওই কাপটা দেখো। তো ওই কাপ অনুযায়ী চা নিয়েছিলাম আরকি। এমনি বাবুরাবু প্রায় সময় আমাকে বলে যে, "তোমার যখন মনে হয় তখন তুমি ওই দোকান থেকে চা কিনে খেও, তোমার কোনো সমস্যা নেই। তুমি ১ কাপ চা কিনে খেও। ওই দোকানে আবার গরুর দুধের চা বিক্রি করে। এটা কি গরুর দুধের চা বলে? ইস! কি বাজে চা।" আমি বলেছিলাম চিনি কম দিতে। তো উনি চিনি কম দিয়েছিল। এত কম দিয়েছিল যে চাটা খেতেই পারিনি। আর চাটা বাসায় নিতে, নিতে ঠান্ডা হয়ে গিয়েছিল। খাওয়ার মজাটাই নষ্ট হয়ে গিয়েছিল। আর উনি গরুর দুধের চা দিয়েছিল কিনা সন্দেহ। কারণ ওই চাটা খেয়ে আমার কাছে একটুও মনে হয়নি যে আমি গরুর দুধের চা খাচ্ছি। আবার এটাও মনে হয়নি যে আমি কনডেন্স মিল্কের চা খাচ্ছি। কি খাচ্ছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। এর থেকে আমি স্কুলে যে চাটা কিনে খেয়েছিলাম সেই চাটা অনেক ভালো ছিল এই চায়ের থেকে। একই দাম ছিল। ছোট প্লাস্টিকের কাপে চা দিয়েছিল। সেই চাটা অনেক ভালো ছিল। উনি তো ১ম এ আমাকে চা দিতে চায়নি। বলতেছে, "আপনি চা খাবেন, আপনি জানেন না কেন? আমরা তো এভাবে করে চা দেই না।" আমি বললাম, "আমি তো জানি না যে আপনি এভাবে করে চা দেন না। আমি তো মনে করছিলাম যে আপনি কেটলিতে করে চা দিবেন।" তখন বলছে, "না, না, চা দেওয়া যাবে না। আমরা এভাবে করে চা দেই না।" অনেক রিকোয়েস্ট করার পরে উনি কেটলিতে করে চা দিল। সেই চা তো আমি অর্ধেকও খেতে পারলাম না। জায়ানকে দিলাম, জায়ানও খেলো না। পরবর্তীতে কী হলো? চাটা ফেলে দেওয়া লাগলো। এই হচ্ছে অবস্থা। আর ওই দোকান থেকে চা নেওয়ার জন্য, বাকি সদাই নেওয়ার জন্য বাবুরাব্বা আমার সাথে কি বকা, কি চিল্লাচিল্লি করেছিল। আমি ওনাকে ফোন দিয়েছিলাম যে ওনাকে জিজ্ঞেস করব। কিন্তু উনি ফোন ধরেনি, অনেক ব্যস্ত ছিল। ওনাকে বললে অবশ্য উনি বলতো, না করতো না। তারপরও উনি আমাকে বকা দিয়েছে, "হ্যাঁ, তুমি কেন ৳৩০ চা কিনলা? তুমি ৳১৫ চা কিনলেই পারতা। ৳৩০ চা কেনার কী দরকার ছিল?" এইটা সেটা এক্সেট্রা, এক্সেট্রা। মানে মাথা পুরো খেয়ে ফেলেছিল আমার। আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি আর ওই দোকান কেন, অন্য কোনো দোকান থেকেও চা কিনে খাবো না। কি বিশ্রী চা রে বাবা!
আপুরা তোমরা কি লাইক করেছো? লাইক না করলে এখনই লাইক করে দাও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। আমার প্রিয় আপুরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসে ওরা সবসময় কমেন্টস করে, কিন্তু সবাই কমেন্টস করে না, চুপ করে বসে থাকে। আপুরা তোমরা সবাই কমেন্টস করলে আমি কাজ করার জন্য আরও বেশি আগ্রহী হই। তোমরা তো জানোই আমার বর্তমান অবস্থা, তো অনেক কষ্টে থাকি, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারলে না অনেক ভালো লাগে। মনের কষ্টটা কিছুটা হলেও দূর হয়। তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে পারলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। তাই তোমরা সবাই আমাকে কমেন্টস করে আমাকে কাজ করার জন্য আরও বেশি উৎসাহিত করবে। তাহলে আমি বেশি বেশি করে কাজ করতে পারবো আর তোমাদের কোনো কমপ্লেন থাকবে না। সেদিন রাতেরবেলা উনি আসার সময় মোরগ পোলাও নিয়ে এসেছিল। 2 প্যাকেট মোরগ পোলাও আর 2 প্যাকেট খিচুড়ি নিয়ে এসেছিল। আমি যেহেতু খিচুড়ি খাই না তাই আমি মোরগ পোলাও খেয়েছিলাম। বাবুরাবু খিচুড়ি খেয়েছিল। তো আমি মোরগ পোলাও খেয়েছি, এটা নিয়ে অনেক সমস্যা। তুমি মোরগ পোলাও খাচ্ছ কেন একা একা? বাচ্চাদেরকে কেন খাওয়াও না? আমি বলছি না, বাচ্চারা তো মাংস খায় না, ওরা খিচুড়ি খাক না, তুমি ওদেরকে একটু মাংস দিয়ে খাও, তুমি একটু খিচুড়ি খাও। মানে কী যে একটা অবস্থা করে জানো না, মেজাজটা গরম হয়ে যায়। উনি খিচুড়ি খাচ্ছে, আমাকেও খেতে হবে। কেন বাবা? আমি তো তোমাকে বলেছিলাম যে আমার কাছে এই খিচুড়ি খেতে ভালো লাগে না। তারপর বাবা শুধু চিল্লাচিল্লি করে। ওনার জ্বালায় খাবারটা ঠিকমতো খেতে পারি না, মেজাজটা এত বেশি গরম হয়ে যায় আমার। তো খাবার খেতে বসলাম, ডিম ভাজি নিয়ে বসলাম। 3টা ডিম দিয়ে 2টা পরোটা খাই। তোমরা তো জানো যে আমি 3টা ডিম পোস্ট দিয়ে 2টা পরোটা খাই। চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছি। যদি ডিম দিয়ে পরোটা খেতে না পারি, যদি খুব কষ্ট হয়, তাহলে চায়ে পরোটা চুবিয়ে চুবিয়ে খাবো। ও তারপরে তো রোববার আসলো। রোববার আসার পরে দেখি উনি শুয়ে আছে। কী ব্যাপার, তুমি শুয়ে আছো কেন? তুমি না বললা যে তুমি চুলা ঠিক করে নিয়ে আসবে? বলতেছে হ্যাঁ হ্যাঁ যাবো, আমি একটু ঘুমিয়ে নেই। কেন তুমি ঘুমাবা? তুমি উঠো তাড়াতাড়ি, যাও বাইরে যাও। বলছে না আমি একটু ঘুমিয়ে নেই। তখন আমি বললাম আমি কিন্তু কিছু রান্না করিনি, গ্যাস নেই। আসলে কিন্তু গ্যাস ছিল বুঝছো, সেই দিন আবার সকালবেলা গ্যাস ছিল। তা আমি এবার আর কিছু রান্না করিনি, ইচ্ছা করে রান্না করিনি, কারণ আমি জানি যে আমি যদি রান্না করি না তাহলে উনি চুলা ঠিক করবে না, বুঝতে পারছো? আজকে সকালবেলা গ্যাস আছে, কিন্তু কাকে গ্যাস থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কালকে তো গ্যাস নাও থাকতে পারে, তখন আমি কি করব? তাছাড়া কাকে তো উনি বাসায় থাকবে না, অফিসে থাকবে। উনি কি প্রতিদিন আমাদেরকে মোরগ পোলাও খিচুড়ি এনে খাওয়াবে? এই 2 দিন ওনার প্রায় 1500 টাকা খরচ হয়ে গিয়েছে। এতেই উনি যা চিল্লাচিল্লি করেছে, যে কথা শুনেছে আমাকে, বলতেছে আর আমাদেরকে বাড়ি খাবার এনে খাওয়াবে না। আরে বাবা, আমি কি বলেছি তুমি আমাদেরকে বাড়ি খাবার এনে খাও? আমি বলেছি তুমি চুলা ঠিক করে দাও, আমি রান্না করে নিব। তোমাকে তো বলিনি যে তুমি বাড়ি খাবার এনে খাও। তুমি খরচ করলে আমার কি করার আছে? নিজের ভালো পাগলেও বুঝে। উনি যদি ওনার ভালো না বুঝে তাহলে আমি কি করব? আমি ওনাকে বলেছিলাম দেখো তুমি এমনিতেই তো 1500 টাকা 2000 টাকা খরচ করতেছো, এই টাকা দিয়ে একটা সিলিন্ডারে গ্যাস কিনে দাও। শুধু শুধু তুমি কেন এত টাকা খরচ করতেছো? তখন বলতেছে একটু কষ্ট করে চলো, আমি সিলিন্ডারের চুলা কিনে দিব, টাকা জমিয়ে নেই। ওনার আসলে চুলা ঠিক করার কোনো নিয়তি ছিল না, বুঝতে পারছো? উনি আসলে আমাকে থামানোর জন্য এটা বলেছিল, যাতে করে কোনো রকমে আমি বাসা থেকে না বের হই, বুঝতে পারছো? আমি তো বুঝেছিলাম ওনার ব্যাপারটা, এই কারণে ওনাকে সময় দিয়েছিলাম। তো সকালবেলা উনি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে গেল, বাচ্চাদের জন্য খিচুড়ি এনে দিল। আমি পরবর্তীতে রুটি রান্না করে খেয়েছিলাম। আমার খুব কষ্ট হচ্ছে, দাঁতে খুব ব্যথা করতেছে, খেতে পারতেছি না। তারপরে চেষ্টা করলাম একটু খাওয়ার, কিন্তু খেতে খুব কষ্ট হচ্ছিল আমার। তোমরা তো দেখতেই পারতেছো, অল্প অল্প টুকরো করে খাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু খেতে পারতেছি না। তো সেদিন আমি ভাবলাম হয়তোবা উনি চুলা ঠিক করবে না, উনি আমাকে ধোকা দিল, মিথ্যা কথা বলে আমাকে বাসা থেকে বের হতে দিল না। ঠিক আছে, আমিও কালকে গিয়ে চুলা ঠিক করে নিয়ে আসবো বা কেটে কিনে নিয়ে আসবো, এছাড়া তার কোনো উপায় নেই। তো হঠাৎ করে সন্ধ্যার পর উনি ফোন দিল আমাকে, বলতেছে জাহাঙ্গীর দিয়ে চুলাটা পাঠিয়ে দাও। আমি বলতেছি তুমি না বললা ঠিক করবো না? বলতেছে না, এখানে একটা লোক আছে, আমার ফ্রেন্ডের দোকান আছে, সে বলছে নিয়ে আসতে, চুলা দেখে দিবে। জায়ানকে দিয়ে চুলাটা পাঠিয়ে দিলাম। আমি ভাবতেও পারিনি যে আসলে চুলাটা ঠিক হবে, উনি সকেট লাগিয়ে দিবে। শুধু কি তাই, উনি যে মেন সুইচটা লাগিয়ে দিবে সেটাও ভাবতে পারিনি। যখন উনি লোক নিয়ে এসেছিলো না, আমি মানে খুশি হয়ে গিয়েছিলাম, যাক চুলাটা ঠিক হলো, আমাকে আর কষ্ট করে কেটে কিনে আনতে হবে না, সিলিন্ডারের চুলাও কিনতে হবে না, আর কম দামি চুলা দিয়ে রান্নাও করতে হবে না। উনি তো দামি চুলা জীবনেও কিনে দিবে না, সেই কম দামি চুলাই কিনে দেবে। আর সে চুলা রান্না করলে পাতিলের তলায় কালি জমে যাবে, আর সেটা ধুতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। ওফ, বড় বাচ্চা বেঁচে গেলাম। তারপরে আমি ঠিক করে রেখেছি, যদি কোনো কারণে এই চুলা দিয়ে কাজ আর না হয়, যদি আর কোনো সমস্যা হয়, তাহলে আর ইটি চুলা ইউজ করবো না, সিলিন্ডার চুলা ইউজ করব। চুলা নিয়ে এত প্যারা আর ভালো লাগে না। এমনিতেই তো রান্না করার সময় পাই না, বাচ্চাদের টেক কেয়ার করতে হয়, ওদের দিকে খেলাতেই অনেক সময় চলে যায়, তার উপর আবার চুলার ঝামেলা, কে সহ্য করবে এগুলা? তাও আবার বাসায় এত সমস্যা, এত প্রবলেম, এত সমস্যা দিয়ে কি আর রান্নাবান্নার কাজ করা যায়? রান্নাবান্নার কাজ করতে হয় ধীর সুস্থে, ঠান্ডা মাথায়। এভাবে করে তো রান্নাবান্নার কাজ করা যায় না। নিজের মন মতো কোনো আইটেম বানিয়েও খাওয়া যায় না, অনেক ঝামেলা পোহাতে হয়। এখনও যে কম ঝামেলা পোহাতে হচ্ছে তা তো না। এই চুলা রেখেছি এখানে, এখান থেকে কিচেনে যেয়ে সব কিছু আনতে হয়, আবার চুলার কাজ শেষ হয়ে গেলে সব কিছু কিচেনে গিয়ে রেখে আসতে হয়।
এত সময় ব্যয় হয়, এত বেশি ঝামেলা পোহাতে হয়, সেগুলো তো কম না। পুরুষেরা কি এগুলো বুঝে? ওরা কি রান্না করে? ওদেরকে তো কিছু করতে হয় না, ওরা এসে গরম গরম খাবার খায়। ওরা কি বুঝে যে রান্না করা কত কষ্ট? তার উপরে গ্যাসের আপ ডাউন, কখনো গ্যাসে রান্না করতে হয়, আবার কখনো ইলেকট্রিক চুলায় রান্না করতে হয়। অনেক সময় সারাদিন ইলেকট্রিক চুলায় রান্না করতে হয়, আবার অনেক সময় কারেন্ট থাকে না, তখন আবার অন্ধকারে চুপ করে বসে থাকতে হয়। এই হচ্ছে জীবন, এভাবেই করেই সংসার চালাচ্ছি, জীবন পার করতেছি। আল্লাহ পাক যে কবে এই অবস্থা থেকে আমাকে মুক্তি দিবে, কবে যেটা ভালো জায়গায়, কবে যেটা ভালো অবস্থায় আমি থাকবো, জানি না। আলহামদুলিল্লাহ, চা দিয়ে পরোটা খেতে পারতেছি, সমস্যা হচ্ছে না, ব্যথাও করতেছে না। আমি তো ভেবেছিলাম খেতেই পাবো না পরোটা। মাঝে মধ্যে ইচ্ছা করলে পরোটা বানিয়ে খাবো, আর সেই পরোটা চায়ে চুবিয়ে চুবিয়ে খাবো। বাবুর আব্বুকে আর রুটি বানিয়ে খাওয়াচ্ছি না। উনি আমার দাঁতে চিকিৎসা না করালে আমি ওনাকে রুটি বানিয়ে খাওয়াবো না, বলে দিয়েছি। বলেছি আগামী সপ্তাহে আমাকে দাঁতার কাছে নিয়ে যেতে হবে, কোনো মানা চলবে না। উনি বলতেছে আগামী সপ্তাহে তোমাকে নিয়ে যাব, তুমি আমাকে কয়দিন রুটি বানিয়ে খাও। আমি বলছি না না, তোমাকে আমি রুটি বানিয়ে খাওয়াবো না। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে নিয়ে যাবো না। আগে তুমি নিয়ে যাও, আমার দাঁতের চিকিৎসা করাও, তারপর আমি তোমাকে রুটি বানিয়ে খাবো, যত পারো বানিয়ে খাবো, তার আগে বানাচ্ছি না। ওনাকে আমি হাড়ে হাড়ে চিনি, যে যেমন তার সাথে সেরকম আচরণ করতে হয়। নরম হলে চলবে না, নরম হলে আরও বেশি পেয়ে বসবে। এই 8 বছরের সংসার জীবনে আমি অন্তত এটুকু বুঝেছি যে সহজ কথায় সহজ বুদ্ধিতে কোনো কাজ হয় না, একটু শক্তভাবে বেকাতার হয়ে চললেই কাজ হয়। কি তুমি লুডুস খাও? হ্যাঁ, লুডুস খাও তুমি? কি করছে ফালাইয়া, দেখছো? জুনেনাকে একটু লুডুস খেতে দিয়েছিলাম, দেখেছো কি অবস্থা করেছে। বাচ্চারা নুডলস কেড়ে ওদের ওখান থেকে হাত দিয়ে নিয়ে খায়, তাই আমি বাড়িতে করে দিলাম, খেও। খেও, লক্ষ্মী মেয়ে, খেও না কেন? আমাকে খাইয়ে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ও নিজে নিজে খাবে না, ওকে খাবার দিলে এই অবস্থাই করে। ও কি সাদও তো এরকম করে, ও তো আরও বেশি করে। ভেবেছিলাম একা একা খাওয়া শিখবে, আমার একটু কষ্টটা কমে যাবে, কিন্তু না, সেটা আর হচ্ছে না। নুডলসটা সবসময় খায় না, মাঝে মধ্যে খায়। যখন দেখে বাচ্চারা খায় তখন ওদের দেখাতে কি খায়, না হলে খেতে চায় না। কয়েকবার নুডলস বানিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে খায়নি। আজকে বাচ্চারা খেয়েছে বলে তাই খাচ্ছে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। 4 বাচ্চা শীতের কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। শীতের কাপড় কমও না, এগুলো গুছাতে গুছাতে সারাদিন সময় লেগে গিয়েছে। এর ফাঁকে সকালের নাস্তা আর রান্নাটা কোনো রকমে সেরে নিলাম। আগামী ব্লগে এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার পাশেই থাকবে।